আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগতম। একটা ব্যাপার একটু ভেবে দেখুন তো, স্বাধীন আধুনিক একটা দেশ, কিন্তু তার দৈনন্দিন কাজগুলো চলছে কয়েক শতাব্দী পুরনো সেকেলে একটা কাঠামোর ওপর ভর করে। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? আজকের সোর্স ম্যাটেরিয়াল বা মূল প্রবন্ধে ঠিক এই কৌতূহলোদ্দীপক বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের আমলাতন্ত্র আর তার পেছনের ঔপনিবেশিক ইতিহাস, কিভাবে একটা পুরনো সিস্টেম আধুনিকায়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। চলুন সেটাই আজ ধাপে ধাপে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। প্রবন্ধের শুরুতেই একটা অত্যন্ত শক্তিশালী, বলতে গেলে বেশ কড়া একটা উদ্ধৃতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, নাগরিকরা যখনই কোনো সেবার জন্য রাষ্ট্রের কাছে যান, তখন রাষ্ট্রকে মনে হয় সবচেয়ে বড় নিপীড়ক। মানে সেবা পাওয়ার বদলে উল্টো মনে হয় যেন কেউ আমাদের উপর খবরদারি করছে। উৎসটিতে খুব নিরপেক্ষভাবে এই দাবিটা করা হয়েছে যে আমাদের দৈনন্দিন আমলাতান্ত্রিক অভিজ্ঞতা আসলে এই ধারণাই দেয় যে সিস্টেমটা আমাদের সাহায্য করার জন্য নয়, বরং আমাদের শাসন করার জন্যই যেন তৈরি। বেশ বড়সড় একটা দাবি, তাই না? আধুনিক যুগে যে কোনো জনপ্রশাসনের মূল কাজটা আসলে কি? সাধারণ মানুষের সেবা করা, রাইট? এটাই হওয়ার কথা। কিন্তু সোর্স মেটেরিয়াল বলছে বাংলাদেশের আমলাতন্ত্রের বাস্তবের ছবিটা একেবারেই আলাদা। সেখানে এখনও শাসক আর প্রজার একটা মানসিকতা প্রবলভাবে কাজ করছে। অর্থাৎ প্রশাসনে যারা আছেন তারা অবচেতনভাবেই হোক বা কাঠামোগত কারণেই হোক নিজেদের মনে করছেন শাসক, আর সাধারণ নাগরিকদের ভাবছেন প্রজা বা অধীনস্থ। এখন প্রশ্ন হল, এই অদ্ভুত মানসিকতার শেকড় আসলে কোথায় লুকিয়ে আছে? চলুন একটু ইতিহাসের পাতা উল্টে দেখা যাক। ইতিহাসের দিকে তাকালেই কিন্তু বর্তমানের এই অবস্থার শেকড়টা খুব সহজেই বোঝা যায়। শুরুটা সেই ১৭০০ শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে। তাদের মূল টার্গেট কী ছিল? সাধারণ মানুষের কাছ থেকে কর আদায় করা আর নেটিভ বা স্থানীয়দের কঠোর নিয়ন্ত্রণে রাখা। এখানে সবচেয়ে বড় পরিহাসের বিষয়টা খেয়াল করুন। ১৯৪৭ সালে দেশভাগের পর যখন স্থানীয় এলিটরা ক্ষমতায় এলেন, তারা অবিকল সেই ব্রিটিশ ব্যবস্থাটাকেই নিজেদের করে নিলেন। আর আজকের এই আধুনিক বাংলাদেশেও সেই একই কাঠামোর ধারাবাহিকতা রয়ে গেছে। মানে যে সিস্টেমটা বানানো হয়েছিল পরাধীন মানুষদের আটকে রাখার জন্য, স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও সেটা একদম আগের মতোই টিকে আছে। ভাবা যায়? এখন ইতিহাস থেকে যদি আবার বর্তমানে ফিরে আসি, দেখা যাবে এই পুরনো কাঠামোটার একটা আধুনিক রূপান্তর ঘটেছে। মূল প্রবন্ধে যুক্তি দেওয়া হয়েছে যে এই ঔপনিবেশিক উত্তরাধিকার সময়ের সাথে সাথে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। বিশেষ করে অনির্বাচিত সরকারগুলোর অধীনে এই আমলাতান্ত্রিক ব্যবস্থাটি রীতিমতো অভূতপূর্ব ক্ষমতার কেন্দ্রে পরিণত হয়েছে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, তারা অত্যন্ত দক্ষতার সাথে যে কোনো রাষ্ট্রীয় অব্যবস্থাপনার দায়ভার পুরোটা রাজনৈতিক নেতাদের কাঁধে চাপিয়ে দিতে পারে। ফলে দিন শেষে তাদের নিজেদের কোনো জবাবদিহিতাই থাকে না। এবার একটা চমকপ্রদ পরিসংখ্যানের দিকে নজর দেয়া যাক। সংখ্যাটা হল ২০%। প্রবন্ধে দাবি করা হয়েছে যে অনেক বড় বড় উন্নয়ন প্রকল্পের বাজেটের প্রায় ২০%ই নাকি বরাদ্দ থাকে শুধুমাত্র কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ আর বিলাসবহুল গাড়ি কেনার জন্য। শুধু এই একটা সংখ্যাই আমাদের পরিষ্কার ধারণা দেয় যে কিভাবে রাষ্ট্রের বিশাল অঙ্কের অর্থ সাধারণ মানুষের সেবার বদলে আমলাতান্ত্রিক সুবিধাভাবে ব্যয় হচ্ছে বলে উৎসটিতে দাবি করা হয়েছে। এই অসামঞ্জস্যতা ঠিক কতটা প্রকট তা আরেকটু গভীরে গেলেই স্পষ্ট হয়। আচ্ছা ভাবুন তো, বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্রবন্দর, মেট্রো রেল বা ইপিজেডের মতো জায়গাগুলো, এগুলো তো অত্যন্ত জটিল আর কারিগরি খাট, তাই না? এগুলো চালানোর জন্য তো বিশেষজ্ঞ প্রয়োজন। কিন্তু বাস্তবে আমাদের সূত্র বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করছেন সাধারণ প্রশাসকেরা, যাদের এই নির্দিষ্ট খাতগুলো নিয়ে কোনো পূর্বভিজ্ঞতা বা টেকনিক্যাল জ্ঞানই নেই। আর এই অনভিজ্ঞতার সমস্যাটা আরও বহুগুণ বেড়ে যায় কর্মকর্তাদের স্বল্পমেয়াদের কারণে। এই বিশাল আর গুরুত্বপূর্ণ খাতগুলোতে কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় মাত্র ২ থেকে ৩ বছরের জন্য। এখন ভাবুন, এই স্বল্পমেয়াদী নিয়োগের ফলে কি হচ্ছে? তারা এই অল্প সময়ে কোনো দীর্ঘমেয়াদী ফলাফল বা উন্নয়ন নিশ্চিত করতে পারছেন না। আর সবচেয়ে চিন্তার বিষয় হল, কোনো ধরনের জবাবদিহিতার মুখোমুখি না হয়েই তারা নিজেদের মেয়াদ শেষ করে দিব্যি চলে যাচ্ছেন অন্য পদে। প্রবন্ধে আমলাতন্ত্রের ভেতরের এই দুর্নীতির প্রক্রিয়াটিকে খুব সুন্দরভাবে ধাপে ধাপে আর নিরপেক্ষভাবে ব্যাখ্যা করা হয়েছে। চলুন মেকানিজমটা একটু ভেঙে দেখি। প্রথম ধাপে প্রকল্পের জন্য ঠিকাদার খুঁজে বের করা হয়। দ্বিতীয় ধাপে আসে রাজনৈতিক পক্ষের সাথে অনানুষ্ঠানিক আর্থিক লেনদেন বা সহজ কথায় ঘুষের বিষয়ে মধ্যস্থতা করা। তৃতীয় ধাপে গিয়ে এই বাড়তি দুর্নীতির খরচটিকে অত্যন্ত সুকৌশলে মূল প্রকল্পের বাজেটের ভেতরেই ঢুকিয়ে দেয়া হয়। আর সবশেষে তারা নিজেদের জন্যই নতুন নতুন পদ আর সুযোগ সুবিধা তৈরি করে নেয়। পুরো ব্যাপারটা একটা চক্রাকার পদ্ধতি, যা ভেতর থেকেই পুরো সিস্টেমটাকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করে তোলে। এবার চলুন নিয়ন্ত্রক বা রেগুলেটরি সংস্থাগুলোর দিকে একটু নজর দেয়া যাক। লেখক এখানে চমৎকার কিন্তু ভীষণ হতাশাজনক একটা নিয়ন্ত্রণের পরিহাস বা আইরনির কথা বলেছেন।
উদাহরণ হিসেবে রাজক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা এনজিও ব্যুরোর মতো সংস্থাগুলোর কথা টানা হয়েছে। এগুলো তো তৈরি হয়েছিল দুর্নীতি ঠেকানো আর কাজের মান নিশ্চিত করার জন্য, তাই না? কিন্তু প্রবন্ধে পর্যবেক্ষণ করা হয়েছে যে এই সংস্থাগুলোই উল্টো জটিল সব নিয়মনীতি তৈরি করে সাধারণ মানুষ আর প্রতিষ্ঠানগুলোকে হয়রানি করে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে দুর্নীতির পথ আরও প্রশস্ত করে। মানে দুর্নীতি থামানোর নামে তৈরি হওয়া প্রতিষ্ঠানগুলোই যেন দুর্নীতির সবচেয়ে বড় হাতিয়ারে পরিণত হয়েছে। এই পর্যায়ে এসে সোর্স ম্যাটেরিয়ালে অত্যন্ত কড়া একটা শব্দ ব্যবহার করা হয়েছে, মাফিয়া সিস্টেম। জি, ঠিকই শুনছেন। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের রাজস্ব আদায় প্রক্রিয়াকে ঠিক এভাবেই সংজ্ঞায়িত করা হয়েছে প্রবন্ধে। বলা হয়েছে এই ব্যবস্থাটি বহুজাতিক বিশাল কর্পোরেশন থেকে শুরু করে একেবারে ছোট মাপের রপ্তানিকারক সবাইকে রীতিমতো জিম্মি করে রাখে। লক্ষ্য একটাই, কোনো জবাবদিহিতা ছাড়াই নিজেদের ভাগ বা পার্সেন্টেজটুকু আদায় করে নেওয়া। প্রবন্ধের দাবি অনুযায়ী এটা এমন একটা দমবন্ধ করা পরিবেশ তৈরি করে যেখানে করদাতাদের অভিযোগ জানানোর বা কোনো প্রতিকার পাওয়ার জায়গায় অবশিষ্ট থাকে না। আচ্ছা, এতক্ষণ তো আমরা উচ্চ পর্যায়ের কাঠামোগত নানা সমস্যা নিয়ে কথা বললাম, কিন্তু এই বড় সমস্যাগুলো সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনের সাথেও কিন্তু একেবারে উৎপ্রোতভাবে জড়িয়ে আছে। থানা, সরকারি হাসপাতাল, আদালত কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, এগুলি তো সেই জায়গা যেখানে মানুষকে তাদের একেবারে বেসিক বা মৌলিক প্রয়োজনে ছুটে যেতে হয়। আর ঠিক এই জায়গাগুলোতেই সাধারণ মানুষ প্রতিদিন সেই ঔপনিবেশিক শাসক আর প্রজা মানসিকতার সবচেয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন। স্বাস্থ্য বা বিচার ব্যবস্থার মতো এত সেন্সিটিভ খাতগুলো এই একই আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের জাতাকলে পিষ্ট। এখন আপনাদের মনে খুব যৌক্তিক একটা প্রশ্ন আসতে পারে, ভাই, সমস্যা যদি এতই স্পষ্ট হয় তাহলে এর সমাধান নিয়ে কেউ কথা বলছে না কেন? প্রবন্ধে একে একটা হারিয়ে যাওয়া এজেন্ডা বা রাজনৈতিক অন্ধত্ব হিসেবে চিহ্নিত করা হয়েছে। খেয়াল করে দেখবেন, যে কোনো নির্বাচনের ইশতেহার থেকেই প্রশাসনিক সংস্কারের বিষয়টা পুরোপুরি গায়েব থাকে। কেন জানেন? কারণ এই আমলাতান্ত্রিক ব্যবস্থাটি নিজেকে রক্ষা করতে রীতিমতো সিদ্ধহস্ত। তারা খুব ভালো করেই জানে কিভাবে সংস্কারের যে কোনো প্রস্তাবকে আমলাতান্ত্রিক জটিলতায় ফেলে ফাইলের স্তূপে চিরতরে গায়েব করে দিতে হয়। এতক্ষণ ধরে তো আমরা কেবল সমস্যার পাহাড় দেখলাম, কিন্তু এর সমাধানটা আসলে কোথায়? প্রবন্ধের লেখকের উপসংহার হল, এই সিস্টেমটাকে তার বর্তমান রূপে টিকিয়ে রেখে কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। সামনের পথ একটাই, এই আত্মকেন্দ্রিক আমলাতন্ত্রের পেছনের আসল সত্যটাকে সাধারণ মানুষের সামনে পুরোপুরি উন্মোচিত করা। যতক্ষণ না পর্যন্ত নাগরিকরা রাজনৈতিক দলগুলোর উপর একটা জনমুখী প্রশাসনিক সংস্কারের জন্য প্রবল চাপ তৈরি করবেন, ততক্ষণ পর্যন্ত বড় কোনো পরিবর্তন আশা করাটা আসলে বোকামি। এটা এমন একটা সমস্যা যাকে আর কোনোভাবেই পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। সবশেষে একটা অত্যন্ত গভীর এবং সত্যি ভাবিয়ে তোলার মতো প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। যে ব্যবস্থাটার নকশাই করা হয়েছিল মানুষকে শোষণ আর শাসন করার জন্য, সেই একই ঔপনিবেশিক ব্লুপ্রিন্ট ব্যবহার করে কি আদৌ একটি আধুনিক, সেবামূলক আর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব? আজকের এই বিশ্লেষণ আমরা এখানে শেষ করছি, তবে এই প্রশ্নটির উত্তর খোঁজার দায়িত্ব কিন্তু আপনাদের চিন্তার জগতেই রয়ে গেল।